আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পাস। প্রশ্ন উত্তর পর্বে দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ। সিলেট ছাড়া 10 শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যানজটে ঘণ্টাখানেক পরেও কেন্দ্রে প্রবেশের সুযোগ। নজরদারির অভাবে কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও ঠকছেন ক্রেতারা। আগামী কৃষি চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের একক বক্তৃতা। এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরে রোহিত শর্মা ও বিরাট কোহলি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়ে গেল 2024-25 অর্থ বছরের বাজেট। মাসব্যাপী 224 জন সংসদ সদস্যের আলোচনা, সমালোচনা, পরামর্শ থেকে শেষ পর্যন্ত অর্থমন্ত্রী তেমন কিছুই গ্রহণ করেননি। মাত্র 3 ঘন্টায় 59টি মন্ত্রণালয় এবং বিভাগের জন্য আগামী 1 বছরে ব্যয় নির্বাহে 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হয়, তাও আবার সর্বসম্মতিক্রমে। রিজভী নওয়াজের রিপোর্ট। 6 জুন পেশ হওয়া জাতীয় বাজেট পাশের প্রথাগত আনুষ্ঠানিকতা শেষ হল 30 জুন। শনিবার পাশ হয়ে গেছে অর্থবিল 2024। বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে আরও 10 বছর কর অবকাশ সুবিধা বহাল রাখা, এলাকাটির উন্নয়নে প্রয়োজনীয় মালামাল আমদানিতে শূন্য শুল্ক ছাড়া বড় কোনো পরিবর্তন হয়নি অর্থবিলে। রোববার বাজেট পাশের প্রক্রিয়াটি শুরু হয় সকাল 11টায়। 2টার আগেই পাশ। মাঝে মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের আগামী 1 বছরের ব্যয় নির্বাহে প্রয়োজনীয় বরাদ্দ পাশ করিয়ে নেওয়ার দাবি উত্থাপন করেন। শক্তিশালী বিরোধী দলের অভাবে স্বতন্ত্র এবং জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য দুর্বল কণ্ঠস্বরে ছাঁটাই প্রস্তাব দেন। ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন 12.5%। 10,000 টাকায় প্রতি সপ্তাহে 250 টাকা। প্রথম দিন প্রথম কিস্তিও 250 টাকা, শেষ কিস্তিও 250 টাকা। 4 বার মাল্টিপ্লাই করেন কত পার্সেন্ট সুদ আসে। আর আপনি প্যাকেজেস লিমিটেডে লোন নিলেন 5% ইন্টারেস্টে। ইউনিসেফের পারিবারিক প্রতিষ্ঠান। যেভাবে এটাকে বিশ্বে পরিচয় দেয়া হয় সেই পরিচয়টি সঠিক নয়। এটি একটি স্ট্যাটিউটারি বডি, আইন দ্বারা তৈরি একটি প্রতিষ্ঠান। অবস্থান থেকে আমাদের এটা প্রতিবাদী বলতে পারেন যে আমরা 1 টাকা দেওয়ার কথা বলছি, কিন্তু শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো আমাদের জাতি আগাতে পারবে না। অবধারিতভাবে সেসব কণ্ঠভোটে নাকচ হয়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় নির্দিষ্টকরণ বিল। নির্দিষ্টকরণ বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। 1 জুলাই থেকে শুরু হবে 2024-25 অর্থ বছর। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যানজট সহ নানা সমস্যার কারণে শিক্ষার্থীরা 1 ঘন্টা বা আরও বেশি সময় পরও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, এমন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সিলেট বোর্ড বাদে 8 সাধারণ শিক্ষা, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। অতিবৃষ্টি এবং যানজট সহ নানা ভোগান্তির মধ্যে প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, আরো জানাচ্ছেন মোস্তফা মল্লিক। এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রে প্রবেশের আগে মায়ের আশীর্বাদ। গেল 2 বছরের সব অর্জনের চূড়ান্ত পরীক্ষা দিতে সবারই শেষ সময়ে চোখ বোলানো। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। সিলেট বোর্ড বাদে 10টি শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী 13.5 লাখের বেশি।
সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে বের হন। বৃষ্টির কারণে কেন্দ্রে যেতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। যানজটের কারণেও ভোগান্তিতে পড়তে হয় তাদের। বৃষ্টির জন্য খুবই কষ্ট হচ্ছে, বৃষ্টি কাদা এগুলো খুব কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে। প্রস্তুতি অনেক ভালো ছিল, যেমন প্রস্তুতি নিচ্ছি তেমন পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হয়ে অনেক কষ্ট করে আসছি, বৃষ্টি হচ্ছে সহজ হয়েছে আর পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা দেওয়ার জন্য যেরকম প্রস্তুতি নিয়েছিলাম সেরকম হয়েছে। সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই আনাইছে, মোটামুটি ভালোই বলা চলে। যানজট, হ্যাঁ। এখানে যদি এই সাউন্ড না থাকতো তাহলে বৃষ্টিতে বাচ্চাদের অনেক কষ্ট হতো। কলেজ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছিল, স্টুডেন্ট এবং অভিভাবকরা আমরা বাসে এসেছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, শিক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখেই প্রথমবারের মতো পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। নিয়ম হলো পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হয়। তো সেটি আমরা শিথিল করে বলেছি যে পরীক্ষার্থী যখনই কেন্দ্রে আসবে তখনই তাকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দিতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, করোনার ক্ষতি কাটিয়ে আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে ও এইচএসসি এপ্রিলে নেওয়া সম্ভব হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় যে কেন্দ্র রয়েছে কোনো কেন্দ্রেতেই যেন সেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কিংবা যারা নীতি নির্ধারণী মহল আছেন তারা যেন কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন না করেন, কারণ এতে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি পোহাতে হয়। একই সঙ্গে যেহেতু বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার সতর্কতা রয়েছে এবং বিভিন্ন জায়গায় যানজট এবং জলজট রয়েছে, এ কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডগুলো থেকে বলা হয়েছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে যান। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। নজরদারি অভাবে কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও বাজারে গিয়ে ঠকছেন ক্রেতারা। কাজেই রক্ত পানি করা খাটুনি, শ্রম, মাঠে কৃষকের তপস্যা, সরকারের ভর্তুকি, নীতি সহায়তা সবই ম্লান করে দিচ্ছে গুটি কতক মানুষের অতি মুনাফার মানসিকতা। রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এ আগামীর কৃষির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের একক বক্তৃতা এবং অর্থনীতি গবেষকদের প্রশ্নোত্তরে এই বিষয়গুলো উঠে এসেছে। দেখুন রিজভি নওয়াজের রিপোর্টটি। ওই যে হাকিম আলী কাজ করছেন। 80-র দশকে হাকিম আলীর মৎস্য খামারের গল্প বলে শিক্ষিত তরুণদের মাছ পালন থেকে মাছ চাষে উদ্বুদ্ধ করা, মিসেস জামানের মুরগি পালন সহ কাল্পনিক চরিত্রকে তুলে ধরে বাংলাদেশের কৃষি এবং কৃষককে নায়কের আসনে নিয়ে আসার নেপথ্য কারিগর শাইখ সিরাজ। সরকারের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস তাকে বেশ কয়েক বছর আগে জ্যেষ্ঠ ফেলো নিয়োগ করেছে। সেই থেকে প্রতি বছরই অন্তত একবার সংস্থাটিতে একক বক্তৃতা মাটির মানুষ শাইখ সিরাজের। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি সরকারের মূল খাদ্য উৎপাদনের পেছনে সরকারের একটা লাগাতার একটা প্রণোদনা ছিল, ভর্তুকি ছিল, গবেষণা একটা বড় ভূমিকা রেখেছে, বিশাল ভূমিকা রেখেছে। 40 টাকার একটা সুপুরের একটা প্যাকেট 250 টাকা কেন যাবে? কি ব্যাখ্যা আপনি কি দেবেন ব্যাখ্যায়? কোনো বাজার তদারকি, নিয়ম নীতি কোনো কিছুই নাই, এক কথায়। জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন সক্ষম আগামীর কৃষি নিয়ে নানা প্রশ্ন ছিল গবেষকদের। লিজিং অ্যারেঞ্জমেন্ট যেটা চলছে ইতিমধ্যেই, যেটা হর্টিকালচার, বাগান এবং মাছের পুকুরে আমরা ইতিমধ্যেই দেখছি, সেটা ক্রপ এগ্রিকালচারে, পটেটোতে এসছে, কন্ট্রাক্ট ফার্মিংয়ে, কিন্তু এখন পর্যন্ত দেখছি না যে মেজর ফুড গ্রেইন প্রোডাকশনে এই জাতীয় কোনো মোডে আসছে। এইসব বীজ যে কৃষকরা উৎপাদন করতো, এই টেকনোলজিটা তো হারিয়ে যাচ্ছে। তো এটা কি আমাদের ফুড সিকিউরিটিতে কোনো প্রভাব ফেলবে? এই প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, এটা কি আমাদের বায়োডাইভার্সিটির উপর এফেক্ট করছে না? সনাতনী কৃষি বনাম উচ্চ ফলনশীল আধুনিকতম কৃষি, কোনটাতে ভবিষ্যৎ? আলোচনায় উঠে এলো সেই বিতর্ক। সামগ্রিকভাবে ইনফ্লেশন বৃদ্ধির পেছনে ফুড ইনফ্লেশন বেশি ভূমিকা রাখছে নন ফুড ইনফ্লেশন। তো তাহলে আমাদের জানতে হয় এটার দাম বাড়ার ক্ষেত্রে কি প্রোডাকশনের ঘাটতি দায়ী নাকি অন্য কিছু দায়ী? এখানে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যে মাছের ধানের খেতে কেন আমরা মাছ চাষ করব। ভ্যালু যদি বেশি হয়, আমি কৃষককে সেই সুযোগ কেন দেব না? তাকে বর্ধিত আয়ের আমি কেন তাকে আটকে রাখবো? খাদ্য নিরাপত্তা কথা ধান চাষই করো।
শাইখ সিরাজের 4 দশকের উন্নয়ন সাংবাদিকতায় মাঠের অভিজ্ঞতা থেকে গবেষণার খোরাক পেয়ে কৃতজ্ঞ বিআইডিএস, জানান মহাপরিচালক। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের সামনে আততায়ীর ছোড়া তীরের আঘাতে পুলিশ কর্মকর্তা আহত, নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীর মৃত্যু। আমি সাইদুর রহমান, ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি সার্বিয়ায়। সার্বিয়ার রাজধানী ইসরায়েলি দূতাবাসের সামনে আততায়ীর ধনুক থেকে ছোড়া তীরের আঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরভিকা ড্যাসিক এই ঘটনাকে সার্বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। সার্বিয়ার বার্তা সংস্থা তানজুক বলছে, আহত পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলের নজিরবিহীন হামলা এবং ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে অনলাইনে মাছ বিক্রির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৈধ অনলাইন ব্যবসায়ীরা বলছেন তারা ব্যবসা পরিচালনা করছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। তাদের নাম ভাঙিয়ে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছেন বেশ কয়েকটি প্রতারক চক্র। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ। প্রায় 15 কিলোমিটার বাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি চরম ঝুঁকিতে পুরো বেড়িবাঁধ। একদিকে জীবন জীবিকা নির্বাহের দুশ্চিন্তা, আর অন্যদিকে আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। বাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলেছেন, বিদ্যুৎ খাতে জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে ন্যায্যতা এবং স্বচ্ছতা নেই। নীতিমালার সমন্বয়হীনতার কারণে বিদ্যুৎ ছাড়াই ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, যার প্রভাব পড়ছে ডলার সংকটে। জ্বালানি রূপান্তর নীতি এবং কল্পনা নিয়ে সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। দেখুন মশরুর শাকিলের রিপোর্টে। কিছুদিন আগেও বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ে গণশুনানি হতো। সাম্প্রতিক সময়ে সরকার কোনো ধরনের গণশুনানি ছাড়াই দাম সমন্বয় করছে। কুইক রেন্টাল কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও গত 10 বছরে অনেক ক্ষেত্রে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে। দেশের জ্বালানি খাতে রূপান্তর নিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এই উৎপাদনে দেশীয় জ্বালানির অনুপাত হ্রাস এবং আমদানিকৃত জ্বালানির অনুপাত বৃদ্ধি অব্যাহত থাকা এবং প্রকৃত ব্যয়ের তুলনায় জ্বালানি অবকাঠামো উন্নয়ন ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া এবং সেই সাথে অবধারিত উৎপাদন ক্ষমতার অনুপাত বৃদ্ধির কারণে আর্থিক ঘাটতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হাজার 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 মেগাওয়াট লাগে মনে করে এবার আমি অলিগার্কি তৈরি করা এবং প্রচন্ড রকম ভাবে সেখানে বিনিয়োগের জন্য সমস্ত নিয়ম কানুন আইন পদজড়িত করে আমি ইন্ডেমনিফিকেশনের ব্যবস্থা করে আমি অনেক উন্নততর প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছি বলে আস্ফালন করা অথবা আত্মশ্লাঘায় ভোগা, এটি একটি নির্মম পরিহাস নিজের সাথে, জাতির সাথে এবং নিজের বোধ বুদ্ধির সাথে। সংলাপে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত 10 বছরে যেসব মেগা প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোর স্বাধীন তদন্ত ও মূল্যায়ন প্রয়োজন এবং সেটার দাম কি হবে এবং সেই অনুযায়ী বিদ্যুতের দাম কি হতে পারে এবং হলে সেটার চাহিদা থাকবে কিনা, এই সমন্বিত চিন্তাটা করা হয়। অর্থাৎ
সমগ্রটা ভেবে নিয়ে পদক্ষেপগুলো না নেওয়ার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিদ্যুৎ উৎপাদন ছাড়াই সামিট কোম্পানি প্রত্যেক বছর একটা ক্যাপাসিটি চার্জ নিয়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন, যেখানে কি হয়েছে, কত বিনিয়োগ হয়েছে এবং আমাদের কত রিসোর্স ব্যবহার হয়েছে আর কতটা অপচয় হয়েছে, কতটা দুর্নীতি হয়েছে, কারা করেছে, তাদের অবশ্যই জবাবদিহিতা আওতায় নিয়ে আসা দরকার। আমি ইংলিশ শব্দ মেস বলবো, হ্যাঁ, যেই মানে একেবারে যে মানে কাদায় পড়ে গেছে বাংলাদেশের এনার্জি সেক্টর সব দিক থেকে, পাওয়ার টাওয়ার এমন একটা অবস্থায় আছে যে এটা থেকে বার হয়ে আসাটাই হলো আমাদের প্রথম জিনিসটাই হবে যে আমরা যে সমস্যায় আছি, সমস্যা বলবো না, একেবারে কাদায় আছি, সেই কাদা থেকে বেরিয়ে আসা। বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা নিরূপণ করে ভারসাম্যপূর্ণ ও ভোক্তা বান্ধব নীতি গ্রহণের আহ্বান জানান আলোচকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ইডেন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা আহ্বায়ক অধ্যাপক সুফিয়া আক্তারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। এ সময় প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মমতাজ শাহনারা। সৌদি আরবে জেদ্দা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই কেন্দ্রে এবছর পরীক্ষায় 46 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নজমুল হক, শ্রম মিনিস্টার কাজী মোহাম্মদ এমদাদুল ইসলাম এবং কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা সহ অন্যরা। এবারে খেলার খবর।